প্রিয় বন্ধু বরেষু, প্রিয় সাথীবৃন্দ, রক্তদান আন্দোলনের অন্যতম পথিকৃৎ তথা 153 রক্তদাতা হয়ে 1977 সাল থেকে মাত্র 33 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে যে আন্দোলনের ধ্বজা বহন করে চলেছিলাম, তা আজ রক্তদান শিবির থেকে রক্তদান উৎসবে পরিণত করতে পেরে নিজেকে রক্তদান আন্দোলনের একজন অপরাজেয় সৈনিক হিসেবে গর্ববোধ করতে পারছি। আপনাদের সকলের আশীর্বাদে, মহতী সহযোগিতায় 19 আগস্ট 2024 সোমবার ধারাবাহিকভাবে একই তারিখে দক্ষিণ দিকে নৈহাটি রেলওয়ে চিলড্রেন পার্কের পশ্চিম পাড়ে অনুষ্ঠিত হয়ে গেল 48 বর্ষ রক্তদান উৎসব। রক্তদান আন্দোলনের পথিকৃৎ পরেশ সরকারের এই বার্তার সাথে সাথে আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আপনারা দেখতে থাকুন ঐতিহাসিক রক্তদান। আজ আমরা প্রকৃতই কি স্বাধীন, কি স্বাধীনতা আমরা চেয়েছিলাম আর কি স্বাধীনতা আমরা পেয়েছি। আমাদের আরতি, আমাদের প্রতিবাদ, এই নিয়ে আমাদের প্রথম পর্যায়ে স্বদেশ পর্যায়ের অনুষ্ঠান আমরা শুরু করছি। স্বদেশ পর্যায় যান্ত্রিক প্রস্তুতি এখনো হয়নি, 2 মিনিট। শব্দ সংযোজনায় যারা আছেন একটু দেখুন যেন তাড়াতাড়ি করা যায়। রহমানের তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা এবং তারপর কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাকে বিশ্বময়ী, তোমাকে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান হয়ে ফোটানো যন্ত্রতন্ত্র। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত তারায় প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন।
তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে উঠছে চুল। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে রক্ত ঘরে। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ মিশরে শূন্য থালা হাতে বসে আছে। তোমার জন্য সাহির আলী শাহবাজপুরের সেই জওয়ান কৃষক, কেশরাজ জেলপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ গাছি, গাছি গাছি বলে যে নৌকা চালায় উদ্যান ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বলে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই সাহসী তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য এই স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নূতন নিশান উড়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে। হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে। হে স্বাধীনতা, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সাহা সকল বহা মাতার মাতা। আর করে ঠেকাই মানা। কত কত যুগ কার রক্তদান আন্দোলনের পথিকৃৎ বলেন আর রক্তদান আন্দোলনের মানে মাইলস্টোন যাই বলেন, সেই রক্তদান শিবির মানে 48তম রক্তদান শিবির এই নৈহাটি রেলওয়ে চিলড্রেন পার্কে চলছে, কল্যাণী সিনেমার কিছুটা দূরেই। তা এই রক্তদান শিবিরে আপনি অংশগ্রহণ করলেন আজকে এবং প্রতিবারেই আসেন। আজকের উপাখ্যানটা একটু বললে ভালো হয়, উপাখ্যান বা উপলব্ধি বললে ভালো হয়। আপনাকে ধন্যবাদ। পরের তাকে আমি খুব নিজের আইডিয়াল মনে করি। আমি যখন এখানে ছাত্র ছিলাম 77, 78, 79, ছাত্র জীবন থেকে ফরেস্ট ইজ মাই আর আমি ফ্রম বিগিনিং আমি এইটা জানি নৈহাটি বললে আমরা ফরেস্ট সরকারকেই চিনি আছি না। তো আজকে উনি যেভাবে অ্যাক্টিভিস্ট হিসাবে অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, রাজনীতির অনেক লোক আছে, কিন্তু রাজনীতি ছাড়া উনি সমাজ সেবা যেভাবে উনি করে যাচ্ছে এটা শুধু ব্যাপারই আলাদা। হ্যাঁ, গোপাল অধিকারী রক্ত দিচ্ছি। তোমার আজকে এখানে তোমার দেবো আমি, কিন্তু আগের বড় দিয়েছি বড় না, তুমি তো দাও। হ্যাঁ 99 তো রক্তদানের লোক, বলরাম আমার তেলের লোক, স্টেশন ম্যানেজার ছিল। এটা বিরাট ব্যাপার। বজবজ, শিয়ালদা সমস্ত জায়গা থেকে রিটায়ারমেন্ট হয়ে এখন পড়ান। সর্বক্ষণের সঙ্গী অপূর্ব ঘোষের এ বলরাম বিশ্বাস, তাই তো? নুরুন তো সেক্রেটারি থাকবেই। অপূর্ববাবু এসছে, কথা বলছে, সকলের সঙ্গে কথা বলছে, দেখা করছে, প্রত্যেকের সঙ্গে কথা বলছে। আমাদের কয়েকজন সংবর্ধনার এসছেন, সুব্রত রক্তটা দিয়ে দিন, তারপরে ছাত্রী এসছে কয়েকজন, আমরা তাদেরকে সম্বোধনা দেবো। কোথায় মধুসূদনের রক্তদানের কোথায় দিয়েছে? ও
গোপাল অধিকারী, সুব্রত ঘোষ, রাম সিং, আমাদের মধুসূদন দে, মানে আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট কমিটি, গান্ধী কমিটির সেক্রেটারি সুব্রত ঘোষ, গোপাল অধিকারী একজন সেক্রেটারি, আরও ওনার হয়তো কয়েকজন হবে, আমি জানি না। যাই হোক, চলছে। টোটাল একটা এনভায়রনমেন্ট দূষিত হয়ে গেছে। অবস্থায় মানে খুবই বেগ এবং অসুবিধার মতো কে নেই, তাতে আমার কিছু যায় না। কিন্তু আমরা বলবো উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা বলবো আস্তে আস্তে। We want justice. We want justice. We want justice. ঘোষ ইলেকট্রিকের সাথে আগে দাঁড়া পপুলেশন লাল, আমাদের উত্তরীয়, সঙ্গে আমাদের সমস্ত ব্যাচ, আমাদের মেমেন্টো, প্রশংসাপত্র এবং একটি বই রক্তদানের ওপর তথ্যমূলক বই। এটা যত্ন সহকারে রেখে পড়লে আগামী দিনে উপকার হবে সকলের। ক্যাম্প করতে গিয়ে, রক্তদান করতে গিয়ে সব দিক দিয়ে উপকার হবে। এটা পড়ার দরকার নেই, একই গদে আছে, অর্থাৎ পড়লাম। আরেকজন আছে মনে হয় প্রতিটা স্কুলে ওগুলো চাই। নমস্কার, আমার নাম ঋত্বিকা সাহা। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার খুব ভালো লাগলো। সবাই আশীর্বাদ করবেন যাতে আমি ভবিষ্যতে এগোতে পারি অনেক দূর। এই আমার মানে ঠিক আছে। এটা মানে সম্বর্ধনা অপূর্ব ঘোষ দিচ্ছেন আমাদের তার এই নরেন্দ্রনাথ বিদ্যানিকেতনে, নরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের ছাত্রী, তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে মঞ্চে। ছবিটা দেখো, ছবিটা সামনে ধরো, ছবিটা মানপত্রের সামনের দিকে ধরো। হ্যাঁ হ্যাঁ, বাস বাস। দৃষ্টি আই ফাউন্ডেশনে শুধুমাত্র সুগারের জন্য চোখটা অপারেশন হলো। আবার আমি আবার দেখব। আমি বিশ্বাস করি আগামী দিনের সকাল আমার সকাল হবে। টুমরো সান উইল বি মাই সান, এই বলে আমি যাচ্ছি। হয়তো আমার যেতে যেতে মিটিংও শেষ হয়ে যাবে। পরে কথা দিয়েছিলাম থাকবো। আগামীকাল রাজীব গান্ধীর জন্মদিন করে নামাজ পড়ে শেষ হবে। আমার চোখদের আবার শুভেচ্ছা জানিয়ে আমি যাচ্ছি এবং আমি নিশ্চিত আমি গিয়ে 5 বছর আপনাদের মিটিংও শেষ হয়ে যাবে। আমার চোখের জন্য হাঁটা চলাটা অত্যন্ত সঙ্গীত। তারপর বালন্দার সম্বর্ধনাটা হবে আমাদের অচিন্ত এবং তাপসা জওয়ানদের পক্ষ থেকে আমাদেরকে সেই ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করা হয়েছে। 48 বছর ধরে একটা রক্তদান শিবির। অমরদা আজকে বোধহয় আসতে পারেনি। অমরদার সাথে প্রায়ই কথা হয় টেলিফোনে। সেন্ট্রাল ব্লাড ব্যাংক অর্থাৎ আজকের মেডিকেল কলেজ, আজকের মেডিকেল কলেজের জরুরি বিভাগ যেখানে, তার সামনে ওই ব্রিটিশ সরকারের তৈরি করা মেডিকেল কলেজের ওই যে সিঁড়িটা আছে, যে সিঁড়িতে আপনারা যারা মহানায়ক উত্তম কুমারের অগ্নিশ্বর দেখেছেন, অগ্নিশ্বর হচ্ছে একটি টিভির সঙ্গে ডক্টর অগ্নিশ্বর মুখার্জি অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার। তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গিয়েছিলেন গ্রামে। আজকে অনেক জায়গায় অনেক সময় আমরা পারিবারিক যে অশান্তি, পারিবারিক যে বিরহ, তার কথা বলি, কিন্তু আজ থেকে প্রায় 40 বছর আগে ওই সিনেমা বাস্তব একজন চিকিৎসকের জীবনী নিয়ে রচনা করেছিলেন যিনি, এবং তার উপরে যে সিনেমা হয়েছিল সেই সিনেমার মহানায়ক ছিলেন উত্তম কুমার। ছেলের সাথে ঝগড়া করে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গিয়েছিলেন গ্রামে। রাজ্যের মুখ্যমন্ত্রীও
তাকে সম্মান করতেন একজন চিকিৎসক হিসেবে। সেই চিকিৎসকের একটা ব্লাডের রিকুইজিশন নিয়ে একদিন ওই সেন্ট্রাল ব্লাড ব্যাংক তখন ছিল ওই মেডিকেল কলেজের সিঁড়ির নিচে। ওই সিঁড়ির নিচে আজকে যারা ওই আমি কোনো সময় কাউকে ছোট করি না, সকলে মিলে আমাদের চেষ্টা করতে হবে। আজকে আসার সঙ্গে সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি এবং কলেজদার এই শিবিরে বেশ কয়েকজন সাংবাদিক আমাকে ধরলেন এবং বললেন, আপনি সারা ভারতবর্ষের রক্তদান আন্দোলন সম্পর্কে জানেন, আমি শুনলাম, যদিও তাদের সাথে আমার আজকে প্রথম পরিচয়। তারা বললেন আপনাকে কিছু বলতে হবে। তাই আমি বলছিলাম, আমি 1972 সালে সেই বিদ্যালয় থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছি, যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন আমার স্বর্গীয় পিতা, যার প্রয়াণ দিবস আজকে 19 আগস্ট, যেটা পরে তো জানি। প্রতি বছরই আমি এর আগে আমরা 19 আগস্ট আমরা সকলে মিলে পরিবারের পক্ষ থেকে, যে মানুষটা মাত্র 52 বছর বেঁচে ছিল এবং নব্বই থেকে গান্ধীজির নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীর মধ্যে আমার স্বর্গীয় পিতাও একজন ছিলেন। সেই মানুষই যখন ওপারে পাকিস্তান থেকে পালিয়ে এপারে চলে আসলেন, আমার মা গর্ভবতী অবস্থায় এই টিটাগড়ের একটি উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছিলেন এবং আমার বাবা আশ্রয় নিয়েছিলেন মার্টা স্কোয়ারে কলেজ স্ট্রিটে একটি উদ্বাস্তু শিবিরে। দেশের স্বাধীনতার পর 1-1.5 বছর পর যখন দেশ স্বাধীন হলো, তখন বাবা মাকে খুঁজে পেলেন এবং আমার দাদা অনিমেষ ঘোষ, যাকে এইখানে মঞ্চে যারা আছে, লালু চেনে, সালাম চেনে, বলরাম চেনে, পরেশদা চেনে, তিনি আমার স্বর্গীয় পিতা মাত্র 52 বছর বয়সে বর্তমান যে জেলা হাসপাতাল, যেটি বারাসাত মেডিকেল কলেজ হিসেবে নামাঙ্কিত হয়েছে, সেই মেডিকেল কলেজে একরকম বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন। 1970 সালের 17 আগস্ট কানু সান্যাল গ্রেপ্তার হয়েছে। নকশাল আমলের কথা আজকে আমার এই বক্তৃতাকে আমি উৎসর্গ করছি আরজিকর মেডিকেল কলেজে অত্যন্ত পরিকল্পিতভাবে যে চিকিৎসক, আমার কন্যা সম যে চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার উদ্দেশ্যে আমি এই স্বাধীনতা দিবস উদযাপন কমিটির 48তম বর্ষের আমার বক্তৃতাকে আমি উৎসর্গ করছি। স্বাধীনতার 78 বছর পরেও আমাদের স্বাধীন দেশে এমন একটি ঘটনা ঘটেছে, যে ঘটনা নাড়িয়ে দিয়েছে নিজের 70 সাল থেকে 90 সাল পর্যন্ত প্রায় প্রত্যেক দিন ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলাখালি দেখিনি। ইস্টবেঙ্গলে যত খেলা থাকতো ওই ইস্টবেঙ্গল মাঠে খেলা দেখতে যেতাম। 72-এ গোয়েন্দা কলেজ, 75-এ কলকাতা বিশ্ববিদ্যালয়, 80 সাল পর্যন্ত আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের LLB ডিগ্রি আমার আছে এবং সেই নিয়ে 77 সালে আমি ITI ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রি, যার জনক পণ্ডিত জওয়াহরলাল নেহরু, এবং আমাদের এই ITI আমার মনে আছে এই স্বাধীনতা দিবস উদযাপন কমিটি গান্ধী মেলা করতেন। আমি যখন ITI চাকরি করি 80 দশকের একদম প্রথম দিকে নৈহাটি পৌরসভার মাঠে গান্ধী মেলা হতো এবং সেই গান্ধী মেলাতে ITI স্টল করতো এবং সেই ITI স্টলের অনুমতি পরের সরকার নিয়ে আসতো দিল্লি থেকে। তখন প্রণব মুখার্জি, ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। সেই সময় ITI একজন কর্মচারী হিসেবে আমি গান্ধী মেলায় পরেশদাকে চিনেছি, পরেশদাকে দেখেছি। একজন মানুষ বিক্রি হয়নি, মেরুদণ্ডটাকে সোজা রেখেছে, মাথাটাকে উঁচুত রেখেছে। আজ থেকে 40 বছর আগে যখন প্রথম স্বাধীনতা দিবস উদযাপন কমিটির রক্তদান শিবিরে এসেছিলাম, নৈহাটিতে তখন দ্বিতীয় রক্তদান শিবির হতো না। পরেশদা বারবার করে আক্ষেপ করে বলছে, সংখ্যাটা যাই হোক না কেন 50 বছর পর্যন্ত টেনে নিয়ে যাবো। কালকে সকালবেলা ফোন করেছে, আমি এখন ইদানিং একটু দেরি করে ঘুম থেকে উঠছি, একটু বিশ্রাম বেশি নিচ্ছি, আবার সারাদিন দৌড়তে হবে বলে পরেশদা আমাকে 7টার সময় ফোন করলেন, কালকে তো একবার আসতে হবে। আমি বললাম অবশ্যই যাব, যেরকম রুটিন করে যাই সেরকমভাবে যাব। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা নুরুল বলেছে যে আমার ঘরে আমার স্বর্গীয় পিতা, আমার স্বর্গীয় মাতা এবং আমাদের অবিনাশ চন্দ্র ঘোষ স্মৃতি সভাগৃহ, যেটা আমার কাছে একটা তীর্থস্থান,
যেখানে বসে প্রত্যেক দিন সন্ধ্যের দিকে রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত, নুরুল হয়তো 9টা, বলরাম 9:30 পর্যন্ত আমার সাথে থাকে। কি কাজ করি আমরা বাড়ি খেয়ে পরের মশলা দেখছেন। এই রক্তদান শিবির তখন হতো না। আমি ওই সাংবাদিকদের বলছিলাম, কলকাতার মৌলালির স্টুডেন্ট সেলকম দেখেছেন যুবকেন্দ্রের আগে, ওই যুবকেন্দ্রের আগে যে স্টুডেন্ট সেলকম, ওই স্টুডেন্ট সেলকম 70-এর দশকে তৈরি হয়েছিল। ওই স্টুডেন্ট সেলকমের শিয়ালদা থেকে মৌলালি যাওয়ার পথে বাঁদিকে দোতলার কোণে লেখা আছে স্টুডেন্ট সেলকম বিল্ড উইথ দি ব্লাড অফ দি স্টুডেন্ট। 1973-74 সাল থেকে এই রক্তদানের সাথে যুক্ত হয়েছি। তখন রক্তদান শিবির হতো না, তখন জেলখানার কয়েদিরা রক্ত বিক্রি করত এবং ওই জেলারের কাছে 10 টাকা করে জমা রাখত ব্লাড ব্যাংক। যেদিন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত একজন আসামি, তার যখন জেল থেকে ছুটি হবে আর প্রতি 3 মাস অন্তর বছরে 4 বার রক্তদান করলে 1 মাস সাজা লাঘব হতো। এটাই ছিল স্বাধীন ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গের চিত্র। আজকে যারা রাজনীতি করে কেউ এমপি হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, অনেকেই অনেক কিছু হয়েছেন, তাদের সাথে আমার সাক্ষাৎ ছিল। তারাও অনেকে বলতেন যে অপুবদা, আমার মনে আছে কল্যাণীতে বলে একবার কংগ্রেসের অধিবেশন হয়েছিল, ইন্দিরা গান্ধী এসেছিলেন। সুব্রত মুখার্জি স্টুডেন্ট সেলকমের এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে 30শে আগস্ট, তাই তো 28শে আগস্ট রক্তদান করেছিলেন ছাত্র পরিষদের ওই কল্যাণীর ওই মহাসম্মেলনে। তার একটা ছবি আমাকে দিয়েছিল অমরনাথ মুখার্জি সেন্ট্রাল ব্লাড ব্যাংকে, এবং সেই ছবি আমি যখন আমাদের এই রাজ্যের বর্তমান পঞ্চায়েত মন্ত্রী ছিলেন সুব্রতদা, সেই সুব্রতদার বাড়িতে গিয়েছিলাম। ওই একজালিয়া পার্কে দুর্গাপুজো যেখানে হয়, তার ব্যক্তিগত ফটোগ্রাফার, সে আমাদের রক্তদান আন্দোলনের সাথী, সেও আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। আমাদের কিছু রক্তদান আন্দোলনের সমস্যার কথা সুব্রতদা বলেছিল যে না, স্বাস্থ্য দপ্তরটা মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে। অপূর্ব, তুমি আমাকে এই ছবিটা যেটা দিয়েছো, এটা আমার কাছে একটা আশীর্বাদ, কিন্তু আমি এই ব্যাপারে কিছু বিশেষ করতে পারবো না। আরেকটা গল্পর কথা আপনাদেরকে বলতে হয়। 1988 সাল, ডক্টর এস.বি. দত্ত, পরের দত্ত নিশ্চয়ই সত্যেন্দু বিকাশ দত্তকে দেখেছেন। সত্যেন্দু বিকাশ দত্ত বললে, অপূর্ব তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আমি বললাম কি? বললো ডক্টর অনিল চন্দ্র সেন, ডক্টর এসি সেন, আমার রক্তদান বইটা যারা পেয়েছেন, বাংলা 5ম সংস্করণ পর্যন্ত আমরা বিলি করেছি। প্রায় 20,000 বই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু অংশ এবং আসামের কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ, যেখানে 96% মানুষ বাংলায় কথা বলে, বাংলা লেখা বুঝতে পারেন, সেখানে 1961 সালে বাংলা ভাষার দাবিতে পুলিশের গুলিতে 1961-তে 11 জন শহীদ হয়েছিল, যে কারণে বরাক উপত্যকায় ভাষা শহীদ দিবস এখনো চলছে। সেখানেও আমি বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম তৈরি করেছি, যেখানে স্বাধীনতার পর কোনোদিন রক্তদান শিবির হয়নি। রক্তদান শিবির কি জিনিস সেটাই তারা জানতো না। 2000 সালে বরাক উপত্যকাতে বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই যে একটা বিরাট দীর্ঘদিনের লড়াই, সেই লড়াই আজও জারি আছে। আমাকে ওই সাংবাদিক বন্ধুরা আজকে ঢোকার মুখেই ওই রিসেপশনের সামনে বলছিলেন, অপূর্বদা, সরকারি ব্লাড ব্যাংকে তো রক্ত যায়, কিন্তু সে রক্ত যখন দরকার হয় তখন তো আমরা পাই না। আমি বললাম, পাই না তার একটাই কারণ, যোগানটা, চাহিদাটা যদি 16 লক্ষ হয় আর যোগানটা যদি 8 লক্ষ 9 লক্ষ হয়, তাহলে আপনি তো সবসময় পারেন না। কোনো সময় তো আপনাকে ব্লাড ব্যাংক থেকে খালি হাতে ফিরে আসতে হবে। আর ওই ফিরে আসতে হয় বলে আজকে রক্তদান শিবিরের এত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান। আর যেটা পরেশদা বলছিল যে রক্তদাতার সংখ্যা যাই হোক না কেন, আমি খুব দায়িত্ব নিয়ে এটা শুনতে পেয়েছি যে এটা সরাসরি টেলিভিশনে দেখানো হচ্ছে এবং এই আওয়াজ মাইক্রোফোনে সকলের কাছে না পৌঁছলেও
বেশ কিছু মানুষ আছেন যারা আমার বক্তৃতাকে রেকর্ড করে রাখেন এবং আমি কি বলেছি, সরকারের বিরুদ্ধে কিছু বলেছি কিনা। হ্যাঁ, আমি একটা কথা আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, এই 50 বছর ধরে কাজ করছি, বর্তমানে দেখছি ভারতবর্ষে একটা সরকার আছে, ওই ভারতবর্ষের সরকারের যদি আপনি অধীনস্থ না হন তাহলে ভারত সরকারের সহযোগিতা পাবেন না। আবার পশ্চিমবঙ্গে যদি একটা রাজ্যে সরকার আছে, সেই সরকারের যদি আপনি অধীনস্থ না হন তাহলে সরকারেরও সাহায্য সহযোগিতা পাবেন না। এটা তো সঠিক নয়, এটা তো ভালো জিনিস নয়। এই যে আপনারা এখানে আসলেন, ভারতবর্ষের প্রায় 23 প্রত্যেকটি রাজ্যে এই যে রক্তদাতারা এখানে বলরাম রক্ত দিল, 99 বার বলরাম, 99 বার দিয়েছিস, কিন্তু তোর কি একবারও রক্তদানের আগে হিমোগ্লোবিন পরীক্ষা হয়েছে? হয়নি। অথচ হিমোগ্লোবিন পরীক্ষা না করে রক্তদাতার থেকে রক্ত নেওয়াটা বেআইনি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আমার শরীরের রক্তের হিমোগ্লোবিন কত, এটার উপরে নির্ভর করে আমার শরীর স্বাস্থ্য ভালো আছে কি নেই। এবং সেটা আমাদের বৃদ্ধজনেরা যারা স্বাস্থ্য ভবনে বসেন তারা বলেন আমরা ক্লিনিক্যালি টেস্ট করি। তাহলে ক্লিনিক্যালি যদি টেস্ট করি, আমার একটা বক্তৃতা আমি শুনেছিলাম তরুণ দত্ত, যিনি স্বাস্থ্য সচিব ছিলেন, আপনি হয়তো স্মরণ করতে পারবেন, তিনি শেষমেশ মুখ্য সচিবও হয়েছিলেন। 1 জুলাই বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন। আমার অফিসের খুব কাছেই ওই ওয়েলিংটন স্কোয়ারের উল্টো দিকে বিধানচন্দ্র রায়ের বাড়ি, এবং প্রতিবারই ওই 1 জুলাইয়ের ওই বক্তৃতাতে আসতেন যারা বিধানচন্দ্র রায়ের সাথে কাজ করেছে এমন মানুষদেরকেই ওনারা স্মারক বক্তৃতা দিতে ডাকতেন। তো তরুণ দত্ত বলছিলেন, তরুণ দত্তর সাথে আমার পরিচয় ছিল, তখন রক্তদান আন্দোলনের কাজ প্রতিষ্ঠিত হয়েছি। একদিন বিধানচন্দ্র রায় ওই রাইটার্স বিল্ডিংয়ের যে পদ থেকে এর আগের বর্তমান সরকারের আগের সরকার পর্যন্ত ছিলেন, সেখান থেকে যখন ঢুকছিলেন তখন ওই টেলিফোনের বাটাম, ওই আইটিআইয়ের টেলিফোনের বাটাম, সেটাও কিন্তু আমাদের আইটিআই মারত। পুরো রাইটার্স বিল্ডিং ছিল আইটিআইয়ের টেলিফোন এক্সচেঞ্জ, স্টাউজার টেলিফোন এক্সচেঞ্জ, যেটা গান্ধীমেলাতে লাগানো হতো। তো সেই সাহেব ডক্টর বিসি রায় যখন মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করছেন, একজন কর্মী 5-6 বার কেসেছিলেন। কাটার ফলে তিনি তার মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে তিনি তার সচিবকে বলেছিলেন ওইখানে যিনি কাজ করছেন তাকে একটু ডেকে আমার ঘরে নিয়ে আসুন। যিনি সুপারভাইজার ছিলেন তিনি তো খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন যে আমি তাকে বলেছিলাম যে 9:30টার সময় মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে, 9:30টার আগে কাজ শেষ করে চলে যেতে হবে, কিন্তু 9:30টার পরে কেন থাকবে, রিপোর্ট আনতে হবে না, ওই প্লেটটা নিয়ে চলে আসবেন। ঠিক সেইভাবেই প্লেটটা নিয়ে চলে আসছিলেন। তিনি ওই কাশিটার আওয়াজের শব্দ শুনে উপলব্ধি করেছিলেন দিস ইজ এ কেস অফ টিউবারকুলোসিস। রক্ষা রোগে মানুষটি আক্রান্ত হয়ে এইরকম কাশি। এখন তো ভাইরাল ফিভার নিয়ে ডাক্তারের কাছে গেলে প্যারাসিটামল খাওয়ার পর 3 দিন পর মোট 23টা পরীক্ষা করতে দেয়। 23টা পরীক্ষা না করলে তার চিকিৎসা হবে না। সেখানে এই মেডিকেল কলেজের বা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের আমাদের চিকিৎসকরা এসে হিমোগ্লোবিন টেস্ট না করে খালি ক্লিনিক্যালি দেখে কীভাবে ওটা অনুমান করবেন, এটা আমাদের দেশে এখনো হয় না। তাই বলছিলাম ওনাকে, যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, তখন থেকে এই রক্তদান আন্দোলনের জন্য পৃথিবী বলছিলেন যে রক্তের সংকট কেন, পৃথিবীতে এখনো 64টা দেশ রক্তদানের চাহিদা যোগানকে এক জায়গায় নিয়ে যেতে পেরেছেন। আমাদের পরে স্বাধীন হয়েছে চীন। এবছরের প্যারিস অলিম্পিকে সব থেকে বেশি পদক কোন দেশ পেয়েছে? কোন দেশ পেয়েছে জানো? এবারে সব থেকে বেশি পদক পেয়েছে চীন। চীনের স্বাধীনতা এসেছে 48 সালে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 47 সালে। আমরা কেন পারলাম না? আর আমরা পদক তালিকার কথায় আছি 77 নম্বরে দেশ। একটাও সোনা নেই, একটা রূপো, সেটাও জ্যাভলিনের সোনার ছিটকে গিয়ে রূপো। আমরা কোথায় আছি?
রক্তদানে 64টা দেশ পৃথিবীতে তারা 100% রক্ত সংগ্রহ করতে পেরেছে রক্তদাতাদের, স্বেচ্ছায় রক্তদাতাদের দান করা রক্ত থেকে। আজকে এই নৈহাটিতে শতাধিক শিবির হয় 365 দিন। অল ক্রেডিট গোজ টু পরেশ সরকার। পরেশ সরকার সেদিন ওই মোমবাতিটা জ্বালিয়েছিল আজ থেকে 48 বছর আগে, তাই আজকে এইখানে এই কাজটা হয়। রক্তদানে যে পশ্চিমবঙ্গের যে বিকাশ, সেই বিকাশের পেছনে আজকে অরুণাবদা বেঁচে নেই, দেবুদা বেঁচে নেই। এরাও ছাত্র অবস্থা থেকে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় যখন পড়ে তখন থেকে রক্তদান আন্দোলনের সাথে কাজ করছেন। আজকে পশ্চিমবঙ্গে 93টা সরকারি ব্লাড ব্যাংক আছে, তাদের রক্ত সংগ্রহের পরিমাণ 8,56,000, আর প্রায় 50টা বেসরকারি ব্যবসায়ী ব্লাড ব্যাংক তৈরি হয়েছে। প্রত্যেক দিন ব্লাড ব্যাংক তৈরি হচ্ছে, নতুন করে লাইসেন্স দেওয়া হচ্ছে, মানুষের দান করা জিনিস দিয়ে ব্যবসা করবার সুযোগ করে দিচ্ছে, ভারত সরকার করে দিচ্ছে, রাজ্য সরকার করে দিচ্ছে। আমাদের এই রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর 22টি বেসরকারি ব্লাড ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে, অথচ ভারত সরকারের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া আইনে বলা আছে স্ট্যান্ড অ্যালোন মানে হচ্ছে খালি ব্লাড ব্যাংক থাকবে, রুগী থাকবে না। যেখানে রুগী আছে সেখানে ব্লাড ব্যাংক হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেখানে রুগী নেই সেখানে ব্লাড ব্যাংক হবে। আপনাদের এই ব্যারাকপুরে এখন একটা প্রাইভেট ব্লাড ব্যাংক হয়েছে, সেই ব্লাড ব্যাংকের ব্লাড মানুষের নার্সিংহোমে বিক্রি হচ্ছে, যা দাম নিয়ে কিনে আনছে ওই ব্লাড ব্যাংকের লোককে দিতে হচ্ছে 300 টাকা বেশি, এবং যে নার্সিংহোমে যাচ্ছে তার ফিও খাচ্ছে 300 টাকা। প্রত্যেক ইউনিট রক্তের উপাদানের সাথে 600 থেকে 700 টাকা এখানে কাটমানি চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো আমরা সরকারের ব্লাড ব্যাংক কেন, সরকার অফ দি পিপুল, ফর দি পিপুল, বাই দি পিপুল, কে বলেছেন? যিনি আমাদের দেশের সংবিধান তৈরি করেছেন, বাবা সাহেব আম্বেদকর। তাই রাজনীতি সকলের ঊর্ধ্বে থাকলে হবে না, মানবিকতা ঊর্ধ্বে থাকতে হবে। আজকে সকালবেলা দেখছিলাম, সকালে যখন যোগাযোগ করছি তখন টিভির সামনে দেখছিলাম, শুনছিলাম 62, 63, 64 সালে যারা MBBS পাস করেছেন আরজিকর থেকে 11 জন চিকিৎসক সেখানে নিয়েছিলেন। বলছে নকশাল পিরিয়ডে আমরা হাসপাতালে কাজ করেছি, কিন্তু কখনো এরকম ঘটনা ঘটেনি। আজকে যে ঘটনা ঘটেছে 8 তারিখে আরজিকর মেডিকেল কলেজে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে, একজন বাঙালি হিসেবে আমি লজ্জিত। সারা দেশে আমাকে ঘুরে বেড়াতে হয়, আমি এখনো প্রতি মাসে 2টো করে রাজ্যে যাই। প্রত্যেকেই আজকে হোয়াটসঅ্যাপে জানতে চাইছে, মিস্টার ঘোষ, হোয়াট ইজ গোয়িং অন ইন ইউর স্টেট। আজকে অত্যন্ত লজ্জার যে আমরা দিন দিন এই রক্তদান শিবির হচ্ছে, রক্তদাতাদের কোনো রকম উপহার উপঢৌকন দেওয়া যাবে না। এমনকি রক্তদাতাদের ওই যে জেলখানার কয়েদিদের 10 টাকা, 20 টাকা এবং সামাজিক রক্তদানের জন্য যে অর্থটা দেওয়া হতো সেটাও কেন্দ্রীয় সরকার আইন করে বন্ধ করে দিয়েছেন। কিন্তু তার বদলে কি চলছে? শেষ 1991 সালে যখন সুপ্রিম কোর্টের জাস্টিস ভার্মা এবং জাস্টিস আগরওয়াল এই নির্দেশ দিলেন, নো বাইং অ্যান্ড সেলিং অফ হিউম্যান ডোনেটেড ব্লাড। কিন্তু আজকে কি হচ্ছে? কি সরকারি ব্লাড ব্যাংকের দ্বারা আয়োজিত রক্তদান শিবির, কি প্রাইভেট ব্লাড ব্যাংকের দ্বারা আয়োজিত রক্তদান শিবির। এক একজন রক্তদাতাকে স্বাধীনতা দিবসের দিনে ফোরামের সহযোগিতায় আয়োজিত রক্তদান শিবিরে দেখছি প্রত্যেকের হাতে একটা করে প্রেসার কুকার দেওয়া হচ্ছে, সেটা আবার রক্তদান শিবিরের পেছন থেকে। দাম কত একটা প্রেসার কুকারের? একটা প্রেসার কুকারের দাম সিলিং ফ্যান দেওয়া হচ্ছে। এই যে অর্থাৎ রক্ত বিক্রি বন্ধ হয়েছে, কিন্তু উপহার উপঢৌকনের মধ্য দিয়ে রক্ত বিক্রি এখনো আমাদের রাজ্যে চালু আছে, আমাদের দেশে চালু আছে। কিন্তু এখানে কোনো উপহার উপঢৌকন নেই। আমরা চেষ্টা করছি, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যেই কাটমানির অনুপ্রবেশ। শহরকে, রাজ্যকে, জেলাকে, দেশকে, দিল্লিতেও কঠিন আগে হয়েছে, হেলমেট দেওয়া হয়েছে, পুলিশ মোটরসাইকেল উইদাউট হেলমেট ধরছে, হেলমেট দেওয়া হয়েছে দিল্লিতে একটি রক্তদান শিবিরে। টাইমস অফ ইন্ডিয়া নিউজ করেছে, আমার স্টেটমেন্ট বেরিয়েছে সেখানে। কি চলছে আমাদের দেশে? স্বাধীনতার ৭৮ বছর পর এরকম ঘটনা কেন ঘটবে?
আমি সালামকে ধন্যবাদ জানাবো। বর্তমানে কিছু তৃণকুটি সবাই আসলে তারা মানুষের জন্য রক্তদান শিবির, রুগীকে বাঁচাবার জন্য রক্তদান শিবির, এটাই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য। কিন্তু আজকে কি হয়েছে দেখো, আমার নামটা শোনো। 15 দিন ধরে মাইক বাজে, 22 জন অতিথির নাম থাকে রক্তদান শিবিরে, 18 জন রক্তদাতা হয়। আমার কাছে চার্ট আছে, 22 জন অতিথির নাম মাইকে ঘোষণা করা হয়। বাড়ির সামনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, বাবা মারা টেলিফোন করে যেখানেই মাইক বাজে সবাই ভাবে এটা অপূর্ব নিশ্চয়ই জানবে। তা আমি বললাম যে না, আমি একদিন বারাসাত থানাতে গিয়ে, আমি থানাতে খুব কম যাই, আমি গিয়ে ওসিকে বললাম, বলছে যে এগুলি হচ্ছে। আমি বললাম মাইক বাজাই থাকে বারাসাত শহরেও জানেন, কলেজ মোড় থেকে চাপাডালি, হালাবর্তনের মোড় থেকে ডাকবাংলার মোড়, মাইক বাজাই থাকে। খালি কোম্পানির চেঞ্জ হয়, একটা করে রক্তদান শিবির থাকে। সকালবেলা 18 জন রক্তদান করে, আর বিকেলবেলা 11.5 খ্যাত 5 লক্ষ টাকা খরচা করে নাচা গানা থাকে। মূল উদ্দেশ্যটা কি? স্বাধীনতার আগে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব এরা দেশের জন্য প্রাণ দিয়েছেন। আজকে যারা রাজনীতি করছেন, ইতিমধ্যে তো বেশ কয়েকজন জেলে আছে, আরো মানুষ জেলে যাবে। তারা কারা? তারা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, অর্থাৎ দেশ সেবাটাই যে তাদের মুখ্য উদ্দেশ্য, এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না। এটা কেউ কিছু মনে করলে কিছু বলা যাবে না, কিন্তু তার মধ্যেও আশার বাণী। আমি হতাশ হই না। আমি যখন দেখলাম ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হলো না, কিন্তু কালকে ওই বর্ষণের মধ্যে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামারান 3টে প্রধানের খেলোয়াড়েরা উই ওয়ান্ট জাস্টিস ফর আর্জিকর, এইসব ঘটনার মধ্য থেকে আমাদের মধ্যে বুকে শক্তি পায় যে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাগতের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কবি সুকান্ত লিখেছিলেন, আমরা কোন পৃথিবীতে আমাদের পরবর্তী প্রজন্মকে রেখে যাচ্ছি, সেই প্রজন্ম কি করবে আগামী দিনে, সেই কথা বারবার করে মনে হয়। তো আমার মনে হয় এখনো আমাদের নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ আছে, সেই নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ গড়ে তুলতে হবে। আমি সাংবাদিকদের বলছিলাম, 18 বছর বয়স, এই যে যাদের সংবর্ধনা দেওয়া হলো, পরে তাদের জিজ্ঞেস করছিল যে হ্যাঁ, তারা কিন্তু বললো 18 বছর বয়স। 18 বছর বয়স মানে 18তম জন্মদিন নয়, 19তম জন্মদিন। সিঁড়ি ভাঙার অঙ্ক 19তম জন্মদিনে 18 বছর পূর্ণ হলে, এবং এই কাজটা করতে হবে মা বাবাকে। আমরা ঠাকুমা, দিদিমা, তার কাছ থেকে আমরা রামায়ণ মহাভারত শুনেছি, তার অনেক পরে অরুণ গভীরের রামায়ণ দেখেছি, মহাভারত দেখেছি। এখন গুগল দেখে সবাই সব কিছু, ছেলেমেয়েরা গুগল দেখে ঠিক করে। ওরা হয়তো ঠাকুমা দিদিমার কাছে রামায়ণ মহাভারতের গল্পও শোনে না, কিন্তু কেউ হয়তো শোনে। তার কাছে মা বাবাকে বলতে হবে, পৃথিবীর শ্রেষ্ঠতম দান হচ্ছে রক্তদান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 66,000 জীবনদায়ী ঔষধ ঘোষণা করেছে, তার মধ্যে ফার্স্ট মেডিসিন অফ দি ওয়ার্ল্ড হচ্ছে এই রক্তটা। এখান থেকে গেল, রক্ত ছিল, কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে যাওয়ার পর রাত্রি 8:30টার মধ্যে 9টার মধ্যে এই রক্তটা রক্ত থাকবে না, সেটা মেডিসিনে রূপান্তরিত হবে। কেন? ওই র ম্যাটেরিয়ালস রক্ত থেকে অনুচক্রিকাটাকে আলাদা করা হবে, প্লেটলেটটাকে আলাদা করা হবে। ওটা শরীরে বাঁচে না 5 দিনের বেশি, শরীরেও বাঁচে না। তেমনি ওই প্লেটলেটটা কিন্তু আজকেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বিল হয়ে যাবে। লোহিত কণিকাটাকে আলাদা করবে, তার আয়ু 120 দিন, কিন্তু ব্লাড ব্যাংকে ওটা থাকবে 35 দিন, কোনো জায়গায় 42 দিন। তাই বন্ধু, সময় এসেছে প্রত্যেক পরিবারকেই দায়িত্ব নিতে হবে, প্রত্যেক পরিবারকে দায়িত্ব নিতে হবে। সেই বাড়ির ছেলে মেয়েদেরকে আমাকে বলছিলেন এই সাংবাদিক ভাই বসে আছে সামনে, যে আমরা কি পশ্চিমবঙ্গে এখন আর সেরা নেই? না, আমরা সেরা নেই। আমি বলছিলাম T20-তে আমরা বিশ্ব সেরা হয়েছি এবার। এবং কেন বিশ্ব সেরা হয়েছি? সেদিন যদি জাস্টিস বুমরা শেষ 2 ওভারে ওই বোলিংটা না করতে পারতেন এবং কোনো ম্যাচে খেলতে পারেনি,
বিরাট কোহলি সে যদি ফাইনালে 93 রান না করতেন তাহলে কিন্তু আমরা টি-20 বিশ্বকাপ আবার ঘরে নিয়ে আসতে পারতাম না। আমরা ওয়ানডেতে আমরা আবার পিছিয়ে আছি। আমরা ওয়ানডেতে হেরেছি শ্রীলঙ্কার কাছে, সিরিজ হেরেছি। তাই আমাদের রক্তদানের রীত গৌরব ফিরিয়ে আনতে গেলে এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে। এবং 18 বছরের এই যুবক যুবতীদেরকে আমি দোষ দিয়ে লাভ নেই। ওরা পড়াশোনা করতে পশ্চিমবঙ্গ থেকে বাইরে চলে যাচ্ছে। বাইরে থেকে অনেকেই চাকরি নিয়ে বাড়িতে ফিরছে। বছরে একবার হয়তো বাড়িতে আসে। অনেক ছেলে মেয়ে আমাদের রাজ্য থেকে চালান হয়ে যাচ্ছে। সেদিন আমরা জানতে পারলাম যে রাজ্য উড়িষ্যা থেকে আমাদের এখানে রান্না করতে আসতেন ঠাকুররা, যে রাজ্যে রান্না করতে আসতেন ঠাকুররা, সেই রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকরা গেছে বাংলা। সেখানে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ফোন করতে হয়েছে। তাই আমি বক্তব্য শেষ করব, কিন্তু তার আগে সেই 4টি লাইন আপনার হয়ে বিব্রত রইতে আছে না এতে ও অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আজও এই 4টি লাইন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান রক্তদানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয়। রক্তদান আন্দোলন দীর্ঘজীবী। জয় হিন্দ, নমস্কার। অনেক তারপরে ওনার হাতে থেকে আমার হাত মায়া, আমার সত্যি না মায়া, এবং হি স্টার্টেড ডাউট, সন্দেহ করতে আরম্ভ করলেন সমস্যা। এবং সেখান থেকে এলেন আই ডাউট দেয়ারফর আই অ্যাম কগনিটো আর্গো সাম। আমি যখন চিন্তা করতে পারছি, আমি যখন উনি সমস্ত কাশ্মীর যা কিছু উনি দুটো ভাগে সম্পূর্ণভাবে ভাগ করেন। একটা হচ্ছে যেটা পদার্থ দিয়ে আমরা ধরতে পারছি, এই দুটো ভাগে ভাগ করে দিলেন, যেটাকে বলা হয় সাবস্ট্যান্স ডুয়ালিজম। এই ডুয়ালিজম বা দ্বৈতবাদ, দুটো ভাগে ভাগ হয়ে গেল। এইটাই দুর্ভাগ্য শুরু হয়ে গেল আমাদের আমি সব কিছু ভাগ করতে আরম্ভ করে দিলাম। আমরা যা কিছু তাদের সব ভাগ করলাম, এবং সেই ভাগ করতে এক সময় হতে 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 কোথায় গেল, আমরা ভাগ করছি আমাদের চামড়ার রঙের বেসিসে, আমরা ভাগ করছি, আমরা ভাগ করছি, এবং তার ফলে ভাগের পর ভাগ এক পরিবার, এবং সেই একই যে ধারা সেটাকে আমরা বলি পলিসি বা সমন্বয়, এবং এই বেশি আমরা সমন্বয় এক, এবং এই একই দৃষ্টিতে আমাদের আজকের দেশটা, আজকে এই যে রাশি বন্ধন তার গোড়াটা, এবং শুধু তাই নয়, আমি আমাকে বলা হয়েছে এই হোমিওপ্যাথি যে সায়েন্স, সেটাও এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে। আমি একটা মানুষকে একটা রোগীকে একটা রোগের এটা বলি না যে কোন রোগের অবস্থা, মানুষটা আছে তার কি, তার সামগ্রিক চাই আমার, তার চাকরিতে, তার দেহী, মানসিক, আধ্যাত্মিক সব কিছু মিলে আমরা চাকরি করি। আমি আজকে দিনে চলে আসি। আজকে যে দিন আমরা রাখি পূর্ণিমা, রাখি রক্ষা বন্ধন পালন করি। 1950 সালে যখন ডিভাইড অ্যান্ড রুল এই বঙ্গভঙ্গ যে আইন পাস করলেন, তার এগেন্সে রবীন্দ্রনাথ একটা বিরাট একটা আন্দোলনের সূচনা করলেন। ওই দিন শোভাযাত্রা দিয়ে গঙ্গায় স্নান করে সকলকে রাখি রাখি বেঁধে আপন করে নিয়ে বলে প্রত্যেকে হিন্দু মুসলিম যেমন আছে এই রাখি রক্ষা বন্ধন বা রাখি বন্ধন, এখানে আমাদের বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল এক পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, সে হওয়া। তো এটাকে বেশ করে আমি সারাদিন ধরে মানে এই রক্ষা বন্ধন তার নিয়ম সমন্বয়
হোলিস্টিক অ্যাপ্রোচ। আমরা সকলে এক, আমাদের সকলে একই বন্ধনে, মানবতার বন্ধনে, সৌভাতৃত্বর বন্ধনে আমরা ইউনাইটেড হয়ে আছি, আমরা যুক্ত হয়ে আছি। আমরা ওই যে একটা কথা আছে, বিশ্বভাবে লোকে যেখানে বিচার, সেইখানে তো তোমার সাথে আমার, এই গোটা পৃথিবীর সাথে তোমার সেখানে আমার সাথে তোমার, এটাই তাই তোমার আনন্দ আমার তাই আমারই হয়ে তোমার প্রেম, মানুষের সঙ্গে মানুষের প্রেম, মানুষের বিশ্বভাতৃত্ব এটা জাগিয়ে তোলা এবং এইরকম একটা অনুষ্ঠানের মধ্যে এই রক্তদানের রক্ত হচ্ছে সবার মধ্যে একটা আছে, এই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, সাদা কালো, সাদা রং, বাদামি রং, কালো রং, সবার মধ্যে কিন্তু এই রক্তদান লাল রক্ত এবং এবং এই রক্তদানের মাধ্যমে অপশাসন কর্ম ভগবান তুমি পাঠাই তোমার বলে দয়া তুমি সংসার, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিশ্বাস, বড় স্মরণীয়তা, তবুও বাহির গেলে আমি বহু দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি অপহিংসা কর্মরা স্তরে, আমি যে দেখেছি প্রতিকারহীন সবচেয়ে অপরাধে বিচারের পানি নীরবে নিভৃতে থাকে, আমি তরুণ বালক মাছ রবে কি যন্ত্রণায় পড়েছে পাথরের বিস্ফল বাধা, বাসি সঙ্গী ধারা, অমাবস্যার কারা, আসেন আসেন অমাবস্যার কারা, তাই তো আজকে সোনার উৎসব দলে যাহারা তোমার বিষয়ে বায়ু নিবায় আলো এই ভালোবাসা থাকতে পারি এবং আমরা এই মন্ত্রটা আরো বড় এই আশা করি, এই অনুরোধ রেখে আজকে আমি ধন্যবাদ আপনাদের সকলকে। আমার প্রণাম, আমার সমস্ত আমি বলতে হলে ভালো ভাবনা সবাই সৌভাগ্যের মধ্যে যেন ওই যত কুশলতা কুশলতা অভিজ্ঞতা দিয়ে আজকে সবার আবার এই অনুষ্ঠানের প্রাণী পুরুষ অভিনন্দন জানিয়ে ধন্যবাদ। এত প্রণাম জানাই, যেহেতু ডাক্তার